আজকের গল্প মেহেরের ত্যাগ। এই মেয়ে, তুমি আমার মায়ের রুমে কি করছো? আমার মায়ের বিছানায় তুমি বসে আছো কেন? আমার কথা তুমি শুনতে পাচ্ছ না? এই কথাটা বলেই বর্ণ আমার মুখ বরাবর কাচের গ্লাস ছুঁড়ে দিল। আর যা হবার তাই হলো। কাচের গ্লাস লেগে আমার কপালে অনেকটা জায়গা কেটে গেল। কেটে যাওয়া জায়গা ব্যান্ডেজ করানোর জন্য আমায় ক্লিনিকে নেওয়া হলো। নববধূ আজ যার বাসর রাত, আর সেই মেয়ের রাত কাটলো ক্লিনিকে। পরের দিন ঘুম ভাঙতেই দেখি আমার শাশুড়ি মা আমার পাশেই বসে আছে। এর কিছুক্ষণ পরেই আমার হাজব্যান্ড বনিত আসলো আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বাড়ির সামনে গিয়েই আমি আবার আরেক ঝামেলায় পড়লাম। আমাদের সন্তান বর্ণ আমায় বাড়িতে ঢুকতে দেবে না, কারণ বর্ণ আমায় মা হিসেবে কখনোই মানতে পারবে না। হ্যাঁ, আমি বর্ণের সৎ মা। বর্ণর মা 2 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। বনিত ভেবেছিল বর্ণকেও একাই মানুষ করবে, সাথে শাশুড়ি মা তো আছেই। কিন্তু বর্ণর মা মারা যাওয়ার পর থেকে বর্ণ কেমন যেন হয়ে যাচ্ছিল। বনিত, শাশুড়ি মা কেউ ওকে সামলাতে পারতো না। বর্ণ যত বড় হচ্ছিল ততই ওর আচরণে পরিবর্তন হচ্ছিল। বর্ণর মা যখন মারা যায় তখন ওর বয়স 10 বছর, আর এখনও 12 বছরে পা দিয়েছে। আমার হাজব্যান্ড বনিত আমাকে বিয়ে করেছে শুধু বর্ণর জন্যই, কারণ ডাক্তারবাবু বর্ণকে দেখে বলেছিল ওর মায়ের ভালোবাসা দরকার। একমাত্র মায়ের স্নেহ, ভালোবাসাই পারবে বর্ণকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। তবে সদ্য 18তে পা রাখা একটি মেয়ে কিভাবে বর্ণর মতো ছেলের মা হওয়ার দায়িত্ব পালন করবে সেটা আমার জানা ছিল না। শুধু বাবা মায়ের জন্যই আমার বিয়েটা করা। আমার বাবা ছিল গরিব মানুষ, নুন আনতেই পান্তা ফুরাতো। আবার হঠাৎ করেই মা অসুস্থ হয়ে পড়ল। মায়ের চিকিৎসা, সাংসারিক খরচ, আমার পড়াশোনার খরচ চালাতে আমার গরিব বাবার খুব কষ্ট হয়ে যাচ্ছিল। আবার আমার বিয়ে দিতেও বাবার অনেক টাকা লাগতো। তাই ঘটক সাহেব যখন বাবাকে বললেন বনিতের সাথে বিয়ে দিলে বাবার 1 টাকাও খরচ হবে না, সাথে ঘটক সাহেব বাবার হাতে নগদ 1 লাখ টাকা দিয়েছিল এই বিয়েটা হওয়ার জন্য, কারণ বনিতকে কেউ বিয়ে করতে রাজি হচ্ছিল না। বনিতের বয়স 40, আবার বনিতকে বিয়ে করলে সেই মেয়ে সন্তানের মা হতে পারবে না। বর্ণকে নিজের সন্তান হিসেবে মানুষ করতে হবে। আর আমরা তো গরিব মানুষ, আমাদের কাছে 1 লাখ টাকাই ছিল কোটি টাকার সমান। সাথে বনিতেরা ধনী ছিল। আবার আমার মায়ের চিকিৎসার সব খরচ বনিত বহন করবে। এমনকি আমাদের বিয়ের আগে থেকেই বনিত আমার সংসারে সমস্ত খরচের দায়িত্ব নিয়েছে। বাবা মায়ের ভালো থাকা, বেঁচে থাকার কথা ভেবেই মেহের এই বিয়েতে মত দিয়েছে। না হলে 18 বছর বয়সী মেয়ে হয়ে কেউ 40 বছরের পুরুষকে সন্তান না হওয়ার শর্তে বিয়ে করে? আমার হাজব্যান্ডের শর্ত ছিল যেদিন বর্ণ আমায় মা বলে ডাকবে সেদিনই আমি বনিতের কাছে স্ত্রীর অধিকার পাব। তবে বনিতের কাছে স্ত্রীর অধিকার পাওয়ার আমার কোনো ইচ্ছেই ছিল না, কারণ যেখানে স্ত্রীর অধিকার পেতে শর্ত থাকে সেখানে স্ত্রী না হয়ে থাকাটাই উত্তম। তবে আমি বনিতকে আপনি বলে সম্বোধন করতাম, কারণ উনি আমার থেকে 22 বছরের বড় ছিল। বিয়ের পর থেকে আমি চেষ্টা করে গিয়েছি বর্ণকে নিজের সন্তান হিসেবে পাওয়ার, কিন্তু আমার সব চেষ্টাই বর্ণ বৃথা করে দিয়েছে। আমি যতই ওকে সন্তান হিসেবে ভালোবেসে কাছে টানতাম ও ততই আমায় আঘাত দিয়ে কথা বলতো। এমনকি বর্ণ আমায় বনিতের সাথে এক রুমে থাকতেও দিত না। বর্ণ বলতো ওটা ওর মায়ের রুম, ওই রুমে ওর মা ছাড়া অন্য কোনো বাজে মেয়ের থাকার অধিকার নেই। হ্যাঁ, বর্ণ আমায় বাজে মেয়ে, পচা মেয়ে বলতো। কখনোই বর্ণ আমায় মা বলে ডাকেনি। এইভাবেই আমার শ্বশুর বাড়িতে দিন কাটতে লাগলো। বর্ণও ধীরে ধীরে বড় হচ্ছে। যখন আমি বর্ণর আদর্শ মা হিসেবে বনিত, শাশুড়ি মা, এলাকার লোকেদের কাছে উপনীত হলাম, তখন আমি বর্ণের কাছে ওর সৎ মায়ের জায়গাটা পাই। তবুও তো বর্ণ আমায় সৎ মায়ের জায়গাটা দিয়েছে। একদিন বনিত আমায় ডেকে বলল, মেহের, তোমায় বিয়ে করে আমি তোমার জীবনটা নষ্ট করেছি। না পেলে স্বামীর সুখ, না পেলে সন্তান হওয়ার সুখ। বর্ণ এমন করবে সেটা আমি আগে বুঝতে পারলে
কখনোই তোমায় বিয়ে করে ঘরে আনতাম না। মেহের, আমি আর কতদিনই বাঁচব? অন্তত শেষ বয়সে তোমার যেন কোনো কষ্ট করতে না হয়, সেজন্য আমার সম্পত্তির 2 ভাগ অংশ আমি তোমার নামে লিখে দিয়েছি। বর্ণ যেন সম্পত্তির আশায় থেকে তোমার সাথে খারাপ আচরণ না করে। তবে আমার ভুলের জন্য তুমি আমায় ক্ষমা করে দিও। সেদিন বনিতের চোখে আমি আমার জন্য ভালোবাসা আর অনুতাপ দুটোই দেখেছিলাম। দেখতে দেখতে বর্ণর পড়াশোনা শেষ হয়ে গেল। এর মধ্যেই আমার শাশুড়ি মা গত হয়। বর্ণর চাকরি হওয়ার পরেই বনিতর বিয়ে ঠিক করে। কিন্তু বর্ণর বিয়েটা বনিত দেখে যেতে পারেনি। বর্ণর বিয়ের 15 দিন আগেই বনিত মারা যায়। সেজন্য বর্ণর বিয়ের ডেটটাও পেছাতে হয়। তবে ছেলের বউ আমার অনেক ভালো, আমায় মা বলে ডাকে। কিন্তু বর্ণর বিয়ের 6 মাস পর আনারসের জুস খাওয়ার জন্য আমি বৌমার হাতে দেই। সেই জুস বর্ণ এসে বৌমার হাত থেকে ফেলে দিয়ে আমায় বলে, তুমি তো সৎ মা, তুমি কি আর চাইবে আমার সন্তান হোক? তুমি যেমন আমার জন্য মা হতে পারোনি, তেমনি তোমার জন্য আমরাও যেন সন্তানের বাবা মা না হতে পারি, সেই কাজগুলোই তুমি করছো, তাই না? কিন্তু বর্ণ, মা তো জানে না আমি সন্তান সম্ভবা। তুমিই তো মাকে এই কথা বলতে না করেছিলে আমার অনাগত সন্তানের দিব্যি দিয়ে। সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম বৌমার কথাগুলো শুনে। বর্ণ আমায় এতটাই খারাপ মা ভাবে সেটা আমি জানতাম না। তবে বর্ণ আমায় এটাও বলেছিল, অন্তত এই অবস্থায় আমি যেন বৌমার কোনো ক্ষতি না করি। তাই ওদের ভালো রাখার জন্য আমার নামে স্বামীর দেওয়া ছোট্ট কুটিরে সেদিন রাতেই আমি চলে আসি। তবে বৌমা বর্ণকে ছেড়ে এই কুটিরে একা থাকতে আমার ভালো লাগছিল না। তাই মনে মনে ভেবে রাখলাম, সকাল হলেই আমি বর্ণর বাড়িতে চলে যাব। কিন্তু বর্ণর সেই কথার জন্য ও বাড়িতে ফিরে যাওয়ার সাহস আমার আর হলো না। ওদের ছেড়ে একা একা 8টা মাস আমার কেটে গেল। ওরা একটাবারও আমার খোঁজ নেয়নি। হঠাৎ একদিন বর্ণ আমার কুটিরে এসে হাজির হলো। বর্ণর চোখ মুখ শুকনো। আমায় মা বলে জড়িয়ে ধরেই বর্ণ কাঁদতে লাগলো। মা গো, তুমি আমাদের বাড়িতে ফিরে চলো। তোমাকে এত কষ্ট দিয়েছি বলেই আমি সন্তানের বাবা হওয়ার পরেও বিধাতা আমার সন্তানকে আমার থেকে কেড়ে নিয়েছে। আজ আমি বুঝেছি সন্তান হারানোর কষ্ট, আর তুমি আমার জন্য সন্তান হওয়ার সুখটাই ত্যাগ করেছো। আমার দেওয়া শত কষ্ট তুমি মুখ বুজে সহ্য করেছো। মা, তুমি আমায় মাফ করে দাও। তোমার বৌমা তোমার জন্য ও বাড়িতে অপেক্ষা করছে। অবশেষে মেহেরের ত্যাগ সার্থক হলো। আমি বর্ণর মুখে মা ডাক শুনতে পেলাম। 1 বছর পর আমার ছেলের ঘরে আবার নাতি হলো। দেখতে হয়েছে কিছুটা বনিতের মতো। বনির ছেলের সুখ আমার সুখ দেখে যেতে পারিনি বলে আবার ছেলের ঘরে এসেছে। তবে আজ আমি খুব খুশি। বেঁচে থাকতে বনিতের স্বপ্নটা আমি পূরণ করতে পারিনি ঠিকই, কিন্তু বনিতের মৃত্যুর পর ওর স্বপ্ন আমার দ্বারাই পূরণ হয়েছে। মেহেরের মা হওয়াটা অপূর্ণ রয়নি। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিন্তু ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।